দেরি নয়, এবার আমাকে শিল্পীর সঙ্গে দেখা করতেই হবে। ওই তো পলাশ, তুমি এসে তোমাকে আড়াল থেকে দেখছিলাম পলাশ। আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমার সঙ্গে? হ্যাঁ, যে কথাটা বলবো করে বলা হয়নি, মানে বলার সুযোগ পাইনি, সোজা সেই কথাটা বলতেই তোমার কাছে ছুটে এলাম। কি কথা? বেশি কথা বলার সময় নেই, যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এই বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাও। আমি বলছি না, বলছি আমার বিবেক, তাই কোনো প্রশ্ন করো না, উত্তর দিতে পারবো না। শুধু একটা কথা বলতে পারি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেদিন বললে তোমার সর্বনাশ কেউ আটকাতে পারতো না। বলছি তো কোনো প্রশ্ন করো না, উত্তর দিতে পারবো না। কিন্তু এখন আমি কোথায় কার কাছে যাবো পলাশ? কেন? তোমার পবিত্র প্রেমের কাছে, উজাড় করা ভালোবাসার কাছে। কিন্তু সে পথে চিরদিনের মতো আমি বন্ধ করে দিয়ে এসেছি পলাশ। কেন দিলে? কেন এত নির্মম হলে? কেন নিজের হাতে ভেঙে চুরমার করে দিলে তোমাদের পবিত্র প্রেম? তোমার বাবার জন্য। তোমার বাবা সেদিন আমার বাড়িতে বলে এসেছিল যে তোমাকে যদি বিয়ে না করি তোমার বাবা লোকজন দিয়ে সুন্দরকে খুন করে দেবে। তাই তো আমি তোমার হাতে সিঁদুর চেয়েছিলাম, কারণ আমার কাছে সুন্দরের জীবনটা যে অনেক মূল্যবান পড়া। এখন তুমি নিজের জীবন বাঁচাতে এক্ষুনি এই বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাও। তোমার কাছে আমি হাত জোর করছি, আমার কথা শোনো, তুমি পালিয়ে যাও। বেশ, অন্ধকার আর তোমাকে সাক্ষী রেখে আমি অজানার পথে পা বাড়ালাম পলাশ। আমি অজানার পথে পা বাড়ালাম। বাহ, চমৎকার! নাটকটা বেশ জমে উঠেছে ভাই। নায়কের পরামর্শে নায়িকার পরামর্শ। কিন্তু কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো শিল্পী সুন্দরী? আমি আর কোথায় যাবো? যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। কিন্তু সেখানকার দরজা যে আমি চিরদিনের মতো বন্ধ করে দিয়েছি। আমার দরজাও আমি বন্ধ করে দিয়েছি, তাই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাকে এমন ভাবে তুমি দাঁড়িয়ে দিও না। আমি জানি বড় অসহায়, তুমি ছাড়া যে আমার কেউ নেই। আমার কেউ নেই, সুন্দর আর কেউ নেই। বিশ্বাসঘাতিনীর মায়া কান্না আমি আর ভুলবো না। আমি বলছি তুমি এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যাও, আর যদি না যাবে তাহলে হাত ধরে টেনে হিঁচড়ে তোমাকে আমি বের করে দেবো বলছি। ওর হাতটা ছেড়ে দে। এই বাপ, ও কোথাও যাবে না, এখানেই ছাড় দে। এই বাপ, তুমি আর একটা কথাও বলবে না। আমি যা করছি আমাকে করতে দাও। আমি এতদিন জানতাম না যে আমার রক্তে ভেজাল আছে, আর জানলাম আমার রক্তে শুধু ভেজাল নেই, রক্তটা আমার দূষিত। তোমার রক্ত খাঁটি না ভেজাল সেটা তোমার ব্যাপার। আমি চাই এই মেয়েটিকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে কুত্তার মতো তাড়িয়ে দিতে। ওই মেয়েটা সত্যি বড় অসহায়, বিয়ের আসর থেকে কেন পালিয়ে এলো এসব প্রশ্ন এখন নয়। এখন শুধু ওকে একটু আশ্রয় দিয়ে, একটু আশ্রয়। এত রাতে কোথায় যাবে মেয়েটা? আমি তোর কাছে তুই ওকে তাড়িয়ে দিস না বাবা, তাড়িয়ে দিস না। বাবা, বাবা, এ আপনি কি করছেন? আপনি বাবা হয়ে ছেলের কাছে আমার জন্য হাত জোর করে কথা বলছেন। আপনি হাত জোর করছেন না বাবা, আপনি হাত জোর করছেন। আমাকে তুই বাবা বলে ডাকলি? বাবা, বাবার বয়সী মানুষ যারা তাদের তো বাবা বলেই ডাকতে হয় না বাবা।
বাড়ি থেকে বের করে দিলাম। এখন যদি ও ভালোই ভালোই না যায় তাহলে আমি ওকে ঘাড় ধরে বের করে দেব। শোনো না, তোমাকে কিচ্ছু করতে হবে না, শোনো, কিচ্ছু করতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি, সুন্দর, আমি নিজেই চলে যাচ্ছি। আর যাবার সময় তোমাকে আমি বলে যাচ্ছি, সুন্দর, কিছু যাক, ভালোই ভালোই চলে আপদ বিদেশ আমাকে নিয়ে কোন খেলা খেলেছিস না? যা, এবার কার সঙ্গে খেলবি খেলবে যা, কিন্তু আমিও তোকে বলে রাখছি সুন্দর, মেয়েটার যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবি তুই, সুন্দর, তুই, আমি দায়ী হব। হ্যাঁ, কেন আমি দায়ী হব? তাই যে কার হবে সে কথা আমি ভেবে নেব। এই মুহূর্তে রাস্তার মাঝে শিল্পী এক। এই সুযোগে ওকে খুন করে সেই খুনের দায় আমি ওই শয়তান লাঞ্ছানের সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তুই কি বলছিস সুন্দর, তুই কি বলছিস? হ্যাঁ, এতদিন কলম হাতে ধরে নিজের প্রতিভাকে তুলে ধরতে চেয়েছিলাম। এখন সেই হাতে ধরবো ছুরি, হৃদয়ের ভালোবাসা মনে যা, মনে প্রতিহিংসা। আমার প্রতিহিংসার প্রথম বলি ওই বিশ্বাসঘাতিনী শিল্পী। রক্তের স্বাদ আমার এখনো মেটেনি নীলাকাশ মহাজন। এই কথা বললো? আমি লালচাঁদ ঠাকুর, আমার সঙ্গে আছে আমার ছেলে সিংহ ও শিল্পীর দাদা চন্দরী। ঠাকুর, তুই তো জীবনে আমার অনেক উপকার করেছিস। আর ছোট্ট একটা কথা বলবো, আমার নয়, অন্য কারো, অন্য কোনো জনের। আমার বাবা মানুষের উপকার করার জন্য পৃথিবীতে এসেছে। বলুন আপনি তার কি উপকার করতে হবে? একটি মেয়ে, হ্যাঁ, তোমার বোন শিল্পী। তার মানে শিল্পী এখানে
এসেছিল এসেছিল কিন্তু ওই সুন্দর এক গলা ভোগ কিনে ওকে এখান থেকে দ্রুত করে পালিয়ে দিয়েছে। অন্ধকারে ঢাকা নির্জন পথের মাঝে। তার মানে সুন্দর শিল্পীকে আশ্রয় দেয়নি, কোনো দুর্বলতা দেখায়নি, বেশ ভালোই হয়েছে, তাই না বাবা? একটা বিষয়ে আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম, শিল্পী পড়াছে আর পড়া শিল্পী না না চন্দ্রবিন্দু, নিশ্চিন্ত এখন আমরা হতে পারিনি। আমাদের নিশ্চিন্ত করে নীলাকাশ মহাজন। বলো বলো নীলাকাশ, তোমার ছেলে সুন্দর কোথায়? মাতার প্রতিদিন সাজা মুখে নিয়ে সুন্দর ছুটে গেছেন শিল্পীর কাছে। অন্ধকারে নির্জন পথের মাঝে ওই সুন্দর শিল্পীকে খুন করবে। বাঁচাও, শিল্পীকে বাঁচাও, তোমরা ছাড়া ওকে আমি কেউ রক্ষা করতে পারবে না। লাল ঠাকুর কেউ রক্ষা করতে পারবে না। কেউ না, বাঁচাও বাঁচাবো। শিল্পীর হাত থেকে সুন্দরের হাত থেকে আমি শিল্পীকে নিশ্চয়ই বাঁচাবো নীলাকাশ মহাজন। কিন্তু শিল্পীর বিনিময়ে সুন্দরকে কি মরতে হবে, তখন তুমি কি করবে নীলাকাশ? তুমি কি বলছো বাবা, সুন্দরকে মরতে হবে? মানুষকে একদিন মরতেই হয়। আর সুন্দর যদি ওখানে মরে যায়, তার কত দূর তোর তা আমার জানা আছে চন্দ্রবিন্দু। আর জানা আছে বলেই শিল্পীর কাছে পৌঁছাবার আগেই তুই তো কখনো মানুষ খুন করিসনি। কিন্তু তুই, আমি, আমাকে তো তুমি চেনো বাবা। আমিও তাই। তোরা আমার হাতে হাত মেলায়, হাতে হাত মিলিয়ে বল, সুন্দরের রক্তে হাত রাঙিয়ে আজ আমাদের প্রথম পরিচয় হবে। আমরা খুনি। না, শিল্পীকে কেউ খুন করে না। শিল্পী আছে আমার কাছে। বিবাহ বাসর থেকে লাল ঠাকুরের সঙ্গে একটা হেড প্রতিষ্ঠা করে গাড়ি চালিয়ে যখন এই পতিতালয়ে ফিরছিলাম, তখন দেখেছিলাম অন্ধকার নির্জন রাস্তায় একটা মেয়ে অচিন্ত হয়ে পড়েছে। লাফরাম আমার চিঠি। আমি তাকে মেয়েটাকে গাড়িতে তুলে দিয়েছিলাম। ভেবেছিলাম মেয়েটার জ্ঞান ফিরিয়ে জোর করে হোক বা খুশি হোক একটা জিনিস ওর কাছে লাগাই। কিন্তু এখানে আলুর সামনে যখন ওকে দেখলাম, তখন আমি অবাক হয়ে পলাশির হাতে যার সিঁদুর করার কথা, সে নির্জন নিশুতি রাতে রাস্তার পাশে অচৈতন্য হয়ে পড়েছিল কেন? আর একমাত্র ওই মেয়েটাই এই কেন উত্তরটা দিতে পারে, বুঝলি? আমার মেয়েটার জ্ঞান ফেরো, তারপর দেখ কি হয়। কি বলবি ওকে নিয়ে? লাফরাম আমার চিঠি। ওই শিল্পী মেয়েটা আমাদের সব রাজ্য পাঠ করে দিয়েছে। শিল্পী শিল্পী আর শিল্পী, বারবার শুধু একটা নামই। তুই জানলি কি করে যে ওই মেয়েটাই শিল্পী? কি করে জানলাম শোন। ওই লাল ঠাকুরের ম্যানেজার চন্দ্রবিন্দুর সঙ্গে ওর বাড়িতে একবার আমি গিয়েছিলাম, আর তখন দেখেছিলাম ওই কালী চরণ যাকে একবার দেখে তাকে কি সহজে করতে পারে না। সে তো জানি। তা তোর যখন সব জ্ঞান চোখপাট হয়ে গেছে, তখন তুই এখন অন্য রাস্তা দেখ। তুই কি চাস না চাস তাতে আমার কিছু চাই আসে না। হাতের কাছে যখন ওই মালটাকে পেয়েছি, তখন ওনাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। এই রত্না একটা জখম হয়ে যাওয়া পাগলি, আর কোন পাগলি যখন জখম হয়ে যায় তার চাইতে বেশি বিমর্ষ হয়ে ওঠে, বুঝলি? ওই মেয়েটাকে যখন তুই আমার কাছে তুলে এনেছিস, তখন ওই মেয়েটা যদি তুই কোনো ক্ষতি করিস, তোর বুক চিরে আমি রক্ত খেয়ে এই কথাটা মনে রাখিস।
এই শোন, অপরাধ যা করেছি তাতে জেল আমার হবে। আর জেলে যাওয়ার আগে ওই মেয়েটাকে সামনে রেখে লাল ঠাকুরকে ব্ল্যাকমেল করবো। টাকা, টাকা, অনেক টাকা। আর সেই টাকায় তোকে প্রতিষ্ঠা করে আমি সারা জীবনের জন্য চলে যাবো। সত্যি তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ রে লোক। কেউ তোমাকে ভালোবাসে না, সব মেকি মিথ্যে। সত্যিটা হলো শুধু আমি তোমাকে ভালোবাসি বলেই আর নিয়তির ইচ্ছায় আবার তোমার কাছে আমি ফিরে এসেছি রত্না। বাহ, বাহ। ওরা সবুজে তার নতুন বউকে ছেড়ে একেবারে সোজা প্রত্যাবর্তন। না মানে একেবারে রত্নার কাছে লফড়া বাবার দেখতে ঢের নাগর দেখেছি, কিন্তু তোমার মতো এমন বেহায়া নাগর দেখিনি মায়ের। সত্যিটা প্রকাশ করে যদি বেহায়া হতে হয় তাহলে এইরকম বেহায়া আমি 1000 বার হব। এই, আচ্ছা পলাশ, তোমার নতুন বউ এখন কি করছে বলো তো? শোনো না, শোনো, তুমি আমার কাছে এসো। তোমার নতুন বউ তোমাকে খুব খুব আদর করছে, তাই না বলো? আবার এক কথা, নতুন বউ নতুন বউ। আমার বিয়ে হয়নি তো নতুন বউ পাবো কোথায়? তোমার বিয়ে হয়নি? কেন হয়নি? পাত্রে কি জন্ডিস হয়েছে নাকি ওলা উঠে ধরেছে? বর্ষে বিয়ে করতে গিয়েছিলাম, কিন্তু মালা বদল ফুলসজ্জা হওয়ার আগেই শিল্পী বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে। হায় 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 হায়, এ কি শুনছি আমি? বিয়ের আসর থেকে তোমার বউ পালিয়ে গেছে? তোমরা খোঁজ করনি, পুলিশের রিপোর্ট লেখাওনি। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে যেখানে আছে সেখান থেকে খুঁজে এনে ওই লোকটা আমার ঘরে করে দিতাম। এটা খালাস হয়ে গেছে কিনা দেখো। ছেড়ে দাও, ছেড়ে দাও। শিল্পী গোলা, শিল্পী 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 শিল্পী। তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি। কিন্তু তুমি এখানে, তোমাকে যে আমি এখানে দেখতে পাবো তা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু কিন্তু এটা কোন জায়গায়? সবার দরজায় দরজায় একটা করে মেয়ে বসে আছে, ওরা কারা? শিল্পী একেবারে কাঁচা পেয়ারা। ওদের দেখে তুমি বুঝতে পারলে না ওরা এই রত্নার মতো এক একজন রত্না। ওরা খদ্দের অপেক্ষা করছে। খদ্দের হলে ক্যাচ, মানে ওরা হচ্ছে পতিতা। তোমার কোনো ভয় নেই বোন, তবে এখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারে না। না না না, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু পলাশ, পলাশ, শেষে তুমি তুমি আমাকে এখানে নিয়ে এলে? লোকরা আমার শিল্পী। ওরাই তোমাকে এখানে নিয়ে আসে। তবে তুমি রাতের অন্ধকারে রাস্তায় পড়েছিলে আর সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম আমি। পলাশ, পলাশ, তুমি বিয়ের রাতে আমাকে বিয়ের আসর থেকে পালিয়ে যাবার জন্য তুমি আমাকে সাহায্য করেছিলে। এমন ঘটনা কারো জীবনে বোধহয় কোনোদিন ঘটেনি। কিন্তু কেন, কেন পলাশ, কেন, কার জন্য, কিসের জন্য? এই মেয়েটার জন্য। তবে কি এই মেয়েটা কি সেই মেয়ে যে তোমার টাকার বিছানায় পাতা প্রতি রাতের সচ্চার সঙ্গনী? চলো পলাশ, বলো বলো, আমি যে কথা বলছি সে কথা ভুল? না, ভুল নয়। রত্না আমার প্রতি রাতে চাঁদনি রাত, এটা ঠিক। কিন্তু কিন্তু তার জন্য আমি তোমাকে বিয়ের রাতে পালিয়ে যেতে সাহায্য করিনি। যা করেছি শুধু তোমাকে বাঁচানোর জন্য করেছি। তার মানে মানেটা খুব সহজ। একটা খুঁটি সাজিয়ে শুধু একটা খেলা, বুঝলে? যে খেলার শিকার হয়েছে আমি রত্না, শিকার হয়েছে ওই চাপা, চম্পাকলি, চন্দনা, আরো আরো কত কত অনেক অনেক মেয়ে। হ্যাঁ, কি বলছো তুমি? রত্না ঠিকই বলেছে। আসলে আমাদের বিয়েটা হতো এক লোক দেখার অনুষ্ঠান, আর তারপর হতো ফুলসজ্জা। তারপর তোমাকে কোনো একদিন প্রতিটা পাড়ায় ঠাঁই করে দেওয়া হতো।
হাতে পুলিশ তোমাকে খুঁজে বেড়াতো, কিন্তু কিন্তু তুমি আর কোনোদিনও ফিরে যেতে পারতে না শিল্পী। পলাশ তোমাকে এখানে নিয়ে আসে। পৃথিবীটা গোল, আর গোল বলে ঠিক জায়গায় তুমি পৌঁছে গেছো। পলাশের সঙ্গে বিয়ের আর দরকার নেই, তুমি সোজা একেবারে তোমার বিদেশে চালাচ্ছ। সেটা আমাদের কাছে সত্যি। 2000 টাকা রোজগার করার সহজ প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠানের মালিককে জানো? বাবার নামে যদি আর একটা বাজে কথা বলিস তা তোর জিভটা কেটে ছিঁড়ে ফেলবো। কিন্তু শেফি, তুমি এখানে কি করে? এ কি দাদা, তুইও এখানে? না না থাক, বল কালী, আমার বাবা যে এমন এক ঘৃণ্য ব্যবসার মালিক, তা কি তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ তো দাদা নিজে। দাদা? দাদা নিজে প্রমাণ? দাদা, কালী এসব কি বলছে দাদা? না, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। বলতেই হবে দাদা, তোকে বলতেই হবে। বাবার যতগুলো ব্যবসা আছে তা সব আমি দেখাশোনা করি, কিন্তু কোনোদিন তো শুনিনি যে আমার বাবা এমন এক ঘৃণ্য ব্যবসার মালিক। দাদা, তুই চুপ করে থাকিস না, আজ তোকে বলতেই হবে। একান্ত শুনবি? তাহলে শোন। তোরা আমাকে মাতাল লম্পট চরিত্রহীন বলে জানিস, কিন্তু কিন্তু আমাকে মাতাল লম্পট চরিত্রহীন বানিয়েছে কে জানিস? কে? আমার বাবা। বাবা? রে, বিশ্বাস হচ্ছে না তাই না? মদের নেশায় বুধ করে অনেক দূরে গরিব মেয়েদের বাড়িতে নিয়ে যেত আমার বাবা। সেখানে মিথ্যে রেজিস্ট্রি করে তাদের সঙ্গে বিয়ে দেওয়া হতো, আর ওই গরিব মেয়ের বাবা মা মুঠো মুঠো টাকা পেয়ে আনন্দ ফুর্তি করতো, আর তারপর ওই গরিব মেয়েদের স্থান হতো ওই পতিতা পাড়ায়। না না, এই যে আমার কাজকে আমি বিশ্বাস করতে পারছি না। দাদা, হ্যাঁ রে, তুই তো মদ খাসনি? মদ না খেয়েও তোর মদের নেশা হয়ে যায়নি তো? হ্যাঁ রে, তুই যা বললি সব সত্যি বললি তো? হ্যাঁ, সব সত্যি। প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু এমন কিছু প্রমাণ আমি পেয়েছি তাতে বিশ্বাস তো আছেই, এবং আমি অবাক হয়ে গেছি। যাকে আমি বাবার মতো দেখতাম, আমার বোনকার মেয়ের মতো, তার চরম ক্ষতি করার মানসিকতা হয় কি করে? দাদা, 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 তুমি আমাকে বাড়ি থেকে নিয়ে চলো দাদা। এখানে যে বিষাক্ত বাতাস বইছে, কতগুলো কামন্দ জানোয়ার, লোভী মানুষে চোখ যে আমাকে নোংরা নর্দমা মধ্যে নামিয়ে দিতে চাইছে। ওই পলাশ আমাকে খুব বাঁচিয়ে দিয়েছে দাদা। আমি সব শুনেছি বোন, কিন্তু ভুল কেন নয়? ভুলে আমার দাদা, একটা চক্রায় ফেলে বেড়া যাবে, তোকে আমি ঠেলে দিয়েছিলাম, কিন্তু আর নয়। এবার তো ঘরে ফেরার পাবো। দাদা, এত সব কথা তুই কার কাছ থেকে শুনলি চন্দ্রবিন্দু? কার কাছে শুনেছি, কোথায় শুনেছি, সেই সব কথা থেকে কোনোদিনই বলতে পারবে না। তুমি যাওয়ার আগে একটা কথা বলে যায়, তোর বাবার কাছ থেকে অনেক সুবিধা পেয়েছি, তাই অতিথির উপকার স্বরূপ আমি তার কোনো শাস্তি চাই না। তোরা যদি পারিস, তোর বাবার ওই কালো টাকার পাহাড়টাকে ভেঙে গুড়িয়ে দিয়ে
মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। পলাশ, তোমাকে শুধু একটা কথা বলে যাই, আমার বোনের মন যদি কখনো কোনোদিন চায় তাহলে তোমার সাথেই চাপ দিয়ে দেবো। কেমন শিল্পী? শিমুল, শিমুল, নামটা তোমার শিমুল হলেও আসলে তুমি জুঁই ফুলের গন্ধে ভরা স্নিগ্ধ মলয়। তোমার ওই স্নিগ্ধ মলয় বয়ে নিয়ে যাক সমাজের আবর্জনা স্তূপে। আর পলাশ, বিবেকের দংশনে জর্জরিত তুমি এক মানুষের ছায়া। সেই ছায়া যদি আমাকে আড়াল করে না রাখতো তাহলে হয়তো আমি কোথায় ভেসে চলে যেতাম। যাবার সময় তোমার কাছে আমি বলে চাই পলাশ, যাদের জীবন তুমি মাছ তরিয়ে ভাসিয়ে দিয়েছো তাদেরকে টেনে তোলার চেষ্টা করো পলাশ, তাদেরকে টেনে তোলার চেষ্টা করো। এই রত্নাও কিন্তু তাদেরই একজন পলাশ, তাদেরই একজন। শিল্পী, দাদা, শিল্পী চলে গেল দাদা, আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না। ও ফিরে আসবে, সে আশায় তো ওকে আমি বিয়ের রাতে পালিয়ে যেতে সাহায্য করি রে শিমুল। ওকে যে আমি বিয়ের রাতে আমার জীবন থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিয়েছি। কিন্তু সুন্দর তো সেই সুন্দর মেয়ে দাদা, তুই তো নিজে দেখলি। আমি যদি মদ ভুলে যেতে পারি তাহলে সুন্দর শিল্পীকে পেয়ে সব ভুলে যাবে দেখবি। তাহলে তাহলে এখন কি করবি? আমার বাবা, আমি আর এই কালীচরণ থানায় গিয়ে আমাদের অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করব। আর এটাই হবে আমাদের লজ্জা ঢাকার একমাত্র পথ। শুনে না, ছেলে যেতে হলে তোরা ভাত কাটাতে যাবি, আমি যাবো। এই রথটাকে নিয়ে আমি এমন জায়গায় চলে যাব যে পুলিশ আমাদের টিকিও ছুতে পারবে না। কত মানে কত চাল হয় সেটা তুই এবার বুঝতে পারবি কালীচরণ। এখন শুধু ফয়সালা, বাবার সঙ্গে হবে আমার শেষ ফয়সালা। শিমুল, তুমি চলে যাচ্ছ শিমুল? কোথায় যাব? যাবার তো জায়গা নেই রত্না। যদি থাকতো তাহলে নিজেকে লুকিয়ে রাখতাম, ক্রিমিনাল লাইসেন্স থাকলে ছেলে বলে মানুষের কাছে মুখ দেখাতাম না। তবে হ্যাঁ, তুমি আমার জন্য অপেক্ষা করবে রত্না। শেষবারের মতো ফিরে এসে দেখবো তোমার অতীতের কলঙ্কময় জীবনটাকে ধুয়ে মুছে বর্তমানকে আঁকড়ে ধরার জন্য মনটাকে শক্ত করেছো কি না। শুধু তুমি আমার একটা কথা শুনে যাও, শুধু তুমি আমার একটা কথা। তুই কোথায় যাচ্ছিস? কতদিন ভাবে ফুল ফুলে যাবো কবে, যেটা খুশি সেটা যাবো, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেরে দিল ডানা, প্রজাপতি হলো তারে, কে করিবে মানা। আমাকে প্রতিষ্ঠা করার স্বপ্নটা সারা চোখ খাও, একদিন স্বপ্ন ভেঙে চোখ মেলে দেখবি রত্না নেই, না নেই, চলে গেছে, ভুলে গেছে। ওই আকাশে ডানা বাঁধা দিয়ে উড়ি উড়ি চলে গেছে। আরে যা যা, তোর কত দূর তোর তা আমার জানা আছে। প্রজাপতি হবি? খুব শখ, আকাশে উড়বি। তোর সব স্বাদ আমি পূর্ণ করে নেব কুচ্ছির বাচ্চা। হ্যালো হ্যালো, কালীচরণ, কে কি রাধাপুর? আপনি? আমি তোর মুখ থেকে সব কিছু শুনতে চাই কালী। আমাদের সব প্ল্যান ভেসে গেছে বস। আমি জানি, ওই পলাশ আমাদের সব ফাঁস করে দিয়েছে। আমি জানি, ওই তো শিল্পীকে বিয়ে করতে চাইনি বস। জানি, ওই তো মেয়েটাকে বিয়ের রাতে বিয়ের আসর থেকে পাচার করে দিয়েছিল। আমি তাও জানি। আশ্চর্য!
আপনি এত সব জানলেন কি করে বস? পুলিশের যেমন গোয়েন্দা আছে আমারও তেমনি চর আছে কালী। তাহলে এখন কি করবো? এখন তো কিছু বলিনি, বলার সময় হলে যা বলবো তাই করবি। মা কালী দিবি, মনে রাখিস আমার নাম লাল চাঁদ ঠাকুর। তাহলে তুমি ওপরে রেখো লাল চাঁদ ঠাকুর। আমারও নাম কালীচরণ। তোমার মুন্ডটাকে কালো কাপড়ে ঢেকে আমি যে ফাঁসি দিতে পারি সেটা তুমি জানো না। জানো